নমস্কার। জনতার দরবারে আমি অয়ন আপনাদের জানাই স্বাগত নিউজ 18 বাংলায়। প্রতি সোম থেকে শুক্র এই ঠিক সন্ধ্যে 6টার সময় জনতার দরবার নিয়ে আসি। ফেসবুক এবং ইউটিউব লাইভ বহু দর্শক দেখেন। এখন পুজোর মোডে ঢুকে গেছেন বুঝতে পারছি, অনেক দর্শক কম, কিন্তু পুজোর মোডে ঢুকে গেলেও মেডিকেলের জুনিয়র ডাক্তাররা কিন্তু ছাড়তে নারাজ তাদের আন্দোলন। কারণ তারা বলছেন আরো 10 দফা দাবি রয়েছে তাদের। সেই 10 দফা দাবিতে তারা অনড়, এবং সেই 10 দফা দাবিতে তারা পূর্ণ কর্মবিরতির কথা ঘোষণা করেছেন অনির্দিষ্টকালের জন্য। অর্থাৎ এর আগে বহু দাবি মেনে নিয়েছে রাজ্য সরকার, কিন্তু তারপরেও সুপ্রিম কোর্টের শুনানি নিয়েও তারা হতাশ, এবং তার সঙ্গে সঙ্গে রাজ্যের কাছে আরো বেশ কয়েকটি দাবি এবং তা তুলে ধরে আজকে থেকে পূর্ণ কর্মবিরতির ডাক, মানে এমার্জেন্সিতেও কাজ হবে না, আউটডোরেও কাজ হবে না। অর্থাৎ আগামী কাল বা আজ থেকেই হাসপাতালে কার্যত হাসপাতালে পরিষেবা প্রায় বন্ধের মতো অবস্থায়। সেই জায়গা থেকে কারা সমর্থন করছেন কারা সমর্থন করছেন না, যেমন সুবর্ণ গোস্বামী, চিকিৎসক সুবর্ণ গোস্বামী, আপনাদের মনে আছে নিশ্চয়ই যে কুণাল সরকার এবং সুবর্ণ গোস্বামীকে লালবাজারে ডেকে পাঠানো হয়েছিল। সুবর্ণ গোস্বামী একেবারে মিছিলের মধ্যে ছিলেন বা আছেন, আজকের যে মিছিল সেই মিছিলের মধ্যেও আছেন। সুবর্ণ গোস্বামী কি বলছেন? কর্মবিরতি করে কোনো লাভ নেই, মিছিলে হাঁটতে হবে ডাক্তারদের। একবার দেখাবো, তারপরে একটু আলাপ করিয়ে দেবো আমার সঙ্গে এই মুহূর্তে যারা অতিথি হিসেবে আছেন। আছে, জুনিয়ররা আন্দোলনে আছে। কর্মবিরতি হলে সিনিয়র ডাক্তাররা এর আগের বার পুষিয়ে দিয়েছে বাড়তি কাজ করে, কিন্তু বারবার সেটা সম্ভব নয়। ফলে আমরা বলছি যে কর্মবিরতির পথ বদলে যদি আমাদের মতো তার সিনিয়র ডাক্তারদের মতো কাজকর্ম করে ডিউটি করে যদি রাস্তার আন্দোলনে থাকে সেটা ভালো। সিনিয়র ডাক্তাররা যেমন কাজ করে রাস্তায় আছি আমরা গত 55 দিন ধরে, এই ধরনের কোনো পন্থা যাতে জুনিয়র ডাক্তাররা বেছে নেয় সেই পরামর্শ দিচ্ছি। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সাংবাদিক সুমন ভট্টাচার্য, বিজেপি মুখপাত্র দীপ্তিমান বসু, আমার সঙ্গে থাকার কথা রাজ্যের পরিবহন মন্ত্রী এবং তৃণমূল মুখপাত্র স্নেহাশিস চক্রবর্তী, নিশ্চয়ই আর কিছুক্ষণের মধ্যে জয়েন করে যাবেন। আমি দীপ্তিমানের কাছে যাব। এর আগে এই সুবর্ণ গোস্বামী, এই আমরা এডিটেড ভার্সনটা চালালাম, তার আগে বলেছেন কিন্তু যে রাজ্য সরকার লোক খেপানোর চেষ্টা করছে ডাক্তারদের উপরে। তাই কি, নাকি রাজ্য সরকার বারবার চেষ্টা করেছে জুনিয়র ডাক্তারদের দাবি পূরণে, তারপরেও জুনিয়র ডাক্তাররা আবার পূর্ণ কর্মবিরতি? না অয়ন, দেখো জুনিয়র ডাক্তারদের যে আন্দোলনের পথ এবং পদ্ধতি প্রথম থেকে যেটা ছিল সেটা কিন্তু প্রথম অবস্থাতে বাংলার মানুষ অকুণ্ঠভাবে সমর্থন করেছে। এবং আমরা দেখেছি যে প্রচুর মানুষ, বিশেষ করে স্বাস্থ্য দপ্তরের সামনে যেভাবে জুনিয়র ডাক্তাররা অবস্থান করেছিল এবং যেভাবে চোখের নিমেষে, আমি বলবো সেইভাবে কোনো রাজনৈতিক দলের সরাসরি হস্তক্ষেপ ছাড়াও যেভাবে ত্রিপল লেগে গেছিল, যেভাবে শয়ে শয়ে জল এসেছিল, যেভাবে খাবার এসেছিল, আমরা দেখেছিলাম অনেক বয়স্ক ভদ্রলোক ভদ্রমহিলা তারা তাদের সন্তান সম ডাক্তারদের পাশে দাঁড়িয়েছিল। যে পদ্ধতিতে এই আন্দোলনটা চলছিল সেই পদ্ধতি কিন্তু মানুষ সমর্থন করেছিল, কিন্তু সেই পদ্ধতির মধ্যে কোথাও কোথাও এই যেরকম আজাদি স্লোগানে ঢুকে পড়া, কোথাও কোথাও কাশ্মীর বাঙে আজাদি, এই ধরনের স্লোগান চলে আসা, এইগুলো বোধহয় মানুষকে একটুখানি হলেও এই জুনিয়র ডাক্তারদের আন্দোলন থেকে মানুষকে সরিয়েছে বলে আমার ব্যক্তিগত অভিমত। এখন বিষয়টা হচ্ছে, দেখো এই আন্দোলনটা করছিল টোটাল 7,200 জুনিয়র ডাক্তার আছে, তার মধ্যে আমাদের ধারণা 3-3,500 জুনিয়র ডাক্তার রাস্তায় নেমেছিল। তো মানুষ যদি সঙ্গে না নামতো, সাধারণ মানুষ যারা কিনা রোগীর পরিবারের লোক বা যারা ভবিষ্যতে হয়তো রোগী হতে পারেন এইরকম মানুষেরা, বা এই ডাক্তারদের বাবা মারা, বা বিভিন্ন যারা চাকরি প্রার্থী, যারা চাকরি না পেয়ে বসেছিল তাদের পরিবারের লোকজন, তারা এই সবাই মিলে এই আন্দোলনটার মধ্যে নেমে আন্দোলনটাকে পুষ্ট করেছিল। তার কারণ এই আন্দোলনটার সঙ্গে অত্যন্ত একটা অমানবিক ঘটনা জড়িয়ে আছে। কিন্তু মুশকিল হচ্ছে এই ডাক্তারদের আন্দোলন কতগুলো ক্ষেত্রে আমার মনে হচ্ছে দিশেহারা, যদিও এরা আমাদের থেকে অনেকই ছোট ছোট, একদম ভাইয়ের বয়সী বোনের বয়সী, কিন্তু আন্দোলনটার অভিমুখটা অনেকটা দিশেহারা হয়ে গেছে। যেরকম একটা বক্তব্য আজকের দিনে ওরা বলেছে যে প্রশাসনিক অক্ষমতা ও দুর্নীতির দায়ে স্বাস্থ্যমন্ত্রীকে নিতে হবে
এবং স্বাস্থ্য সচিবকে পদত্যাগ করতে হবে। আমার মনে হয় যে ডাক্তাররা এখানে পিজিটি করছেন বা যে জুনিয়র ডাক্তাররা আছেন তারা নিশ্চয়ই জানেন যে এইখানে স্বাস্থ্য দপ্তর থেকে আরম্ভ করে কোনো দপ্তরেরই পাতা নিজে নড়ার ক্ষমতা নেই মুখ্যমন্ত্রীর অনুমতি ছাড়া। তাহলে মুখ্যমন্ত্রীকে সরাসরি যেভাবে মানুষ সমস্ত জায়গায় মুখ্যমন্ত্রীকে সরাসরি দায়ী করে যে দাবিগুলো পেশ করেছেন সেই ক্ষেত্রে কোথাও মনে হচ্ছে ডাক্তারদের অক্ষমতা। এবং আমি তোমাকে আরেকটা কথা অয়ন বলবো যে প্রশাসনিক কেন্দ্রে গিয়ে মিটিং করার বাইরে বা যেভাবে মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে মিটিং হয়েছে এটাও কিন্তু একটা বড় অংশের সাধারণ মানুষ এটাকে ভালোভাবে নেননি, যার ফলে সাধারণ মানুষদের একটা বড় অংশ কিন্তু এই আন্দোলনটা থেকে বেশ কিছুটা হলেও ওকে, সরে গেছে। ওকে। কিন্তু আমি কিন্তু বলবো তুমি আমি যেটা বলছো, ব্যক্তিগতভাবে এই আন্দোলনটার হ্যাঁ, পক্ষে আছি, তুমি আমি যেটা বলছো ব্যক্তিগতভাবে এই সেটা যদি আন্দোলনের হয় পক্ষে আছি। যে জুনিয়র মুখ্যমন্ত্রীর ডাক্তাররা পদত্যাগ বা অনেকটাই জুনিয়র। স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন ওই মেডিকেল পড়ুয়ারা, তারা হয়তো ভাবছেন যে এটা তো বিজেপির স্লোগান, দফা 1, দফা 2, দফা 3 এইভাবে বিজেপির স্লোগান, তাহলে আবার অভিযোগ উঠতে পারে যে মেডিকেল যে জুনিয়র ডাক্তাররা তারা বিজেপির হয়ে বা বিজেপির পতাকা তলে তারা এবার আন্দোলনে নেমেছেন। আমি বলি একটু খবর, আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে থ্রেট কালচার নিয়ে এই মুহূর্তের খবর, তদন্ত কমিটি রিপোর্ট পেশ করেছে। 7 সদস্যের তদন্ত কমিটি রিপোর্ট পেশ, মোট অভিযুক্ত 59 জন জুনিয়র ডাক্তার, এর মধ্যে 14 জনের বিরুদ্ধে থ্রেট কালচারে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হয়েছে, বাকিদের অন্য ক্যাটাগরিতে রাখা হয়েছে। এই তদন্ত রাজ্য সরকারেরও প্যারালালি চলছে। আমি সুমনদার কাছে যাব, তার মধ্যে নতুন করে পূর্ণ কর্মবিরতি। মিউট আছো সুমনদা, মিউট আছো। সরি, দীপ্তিমান যেটা বললেন আরো অনেক সাধারণ নাগরিকের মতো আমিও চাই যে আরজি করের নির্যাতিতার বিচার হোক, আমিও চাই জুনিয়র ডাক্তাররা সুরক্ষা পান। ঠিক, কিন্তু একই সঙ্গে জুনিয়র ডাক্তারদের তো এটাও ব্যাখ্যা করতে হবে যে কাশ্মীর মাঙ্গে আজাদির স্লোগান ওনাদের মিছিল থেকে কেন উঠলো, ওনাদের কাশ্মীর সম্পর্কে অবস্থান কি। আমি, আপনি এবং দীপ্তিমান যখন এটা আলোচনা করছি তখন কাশ্মীরে বিধানসভার ভোট হচ্ছে এবং সেই বিধানসভার ভোটকে বানচাল করে দেওয়ার জন্য পাকিস্তান সব রকম চেষ্টা করছে। রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বিষয়টা তুলেছেন। একদম সৌভাগ্যের বিষয় যে ভারতবর্ষের কূটনীতিকরা তার যথোপযুক্ত জবাব দিয়েছে। একদম। তাহলে কলকাতায় যে ডাক্তারদের মিছিল থেকে এই স্লোগান উঠবে তাহলে তো আমাদের ভয় হতে হবে যে তারা কি আসলে ঘুরিয়ে পাকিস্তানকে সাহায্য করছে। দেখুন, এটা বিজেপির জন্য খুব চেনা ন্যারেটিভ যে যদি বিজেপি এই আন্দোলনকারীদেরকে দেশদ্রোহী বা পাকিস্তানের সমর্থক বলে দেখে দেয়, কিন্তু আমি, আপনি সবাই আমাদের বিজেপির কাছে বিরোধিতা থাকতে পারে, আমরা নরেন্দ্র মোদীর বিরোধী হতে পারি, কিন্তু আমরা তো মনে করি যে কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। একদম, অবশ্যই। ভারতবর্ষের সার্বভৌমত্ব নিয়ে তো আপনি কোনো রসিকতা করতে পারেন। ফলে জুনিয়র ডাক্তারদের 10 দফা দাবির সঙ্গে কাশ্মীরের মানে পূর্ণাঙ্গ স্বাধীনতার ওনারা দাবি করছেন কিনা এটা যদি পরিষ্কার করে দেন তাহলে ভালো হবে। দেখুন, জুনিয়র ডাক্তারদের, আবার বলছি, জুনিয়র ডাক্তারদের নিরাপত্তা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু একই সঙ্গে পশ্চিমবঙ্গের সরকারি হাসপাতালগুলিতে কারা আসেন তারা মূলত প্রান্তিক মানুষ। আজও আমি বিভিন্ন খবরের কাগজে দেখছিলাম বালুরঘাটে, যেটা সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতির নিজের জায়গা, সেখানে একজন মারা গেছেন, তিনি হাসপাতালে চিকিৎসা পাননি বলে। আজও আমি দেখছিলাম রামপুরহাটে একজন মারা গেছে। তো এই ঘটনাগুলোর দায় কে নেবে? আমি নিজে বিক্রম ভট্টাচার্যের বাড়ি গেছি, যিনি হুগলির ছেলে যার পায়ের উপর দিয়ে ডাম্পার চলে গেছিল, তিনি মারা গেছেন। রাজীব দাস, তিনি ক্যান্সার মানে ডায়ালিসিস চলছিল তার, তিনি পিজিতে তিনি চিকিৎসা পাননি, তিনি মারা গেছেন। তো এই ঘটনাগুলোর দায় কে নেবে? দেখুন, একটা ক্লিয়ার ডিভিশন হয়ে যাচ্ছে, এটা খুব দুর্ভাগ্যজনক। একদিকে বিজেপি বুঝতে পেরেছে যে যারা কাশ্মীর মাঙ্গে আজাদি বলে তাদের সঙ্গে থাকা যাবে, এবং অলরেডি জুনিয়র ডাক্তাররাও অগ্নিমিত্রা পাল গো ব্যাক, সবাইকে গো ব্যাক ট্যাগ বলে তাদের ভাগিয়ে দিয়েছে। এবারে আজকের মিছিলে যে মিছিলটাকে সুবর্ণ গোস্বামী এত গ্লোরিফাই করছেন, সেটা কিন্তু আর নাগরিক মিছিল নেই, তার সামনের সারিতে জহর সরকার একদম তেমনই ফৈয়াজ খানও আছে। ফৈয়াজ খান পুরসভায় সিপিএম এর মেয়র পরিষদ ছিলেন, দীর্ঘদিন ধরে চৌরঙ্গি এলাকায় ইলেকশনে দাঁড়াচ্ছেন এবং হারছেন। ফলে ফৈয়াজ খানকে তো আগে ইলেকশন জিততে হবে, তারপর তো তিনি নাগরিকদের ফৈয়াজ খান আছেন, জহর সরকার আছেন। তুমি জানো বারাকপুরে লোকসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী দাঁড়িয়েছিলেন অভিনেতা দেবদূত ঘোষ, তিনিও আছেন।
আমি 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 ওনাকে অভিনেতা ধরে ছেড়ে দিচ্ছি। দেখুন, অভিনেতাদের একটা দুঃখের বিষয়, সবার তো সিনেমা রিলিজ করছে না পুজোর সময়, তারা অনেকে মিছিল করছে। ঠিক আছে, সেটা নিয়ে আমরা ছেড়ে দিলাম। যারা পুজোর রিলিজের কথা মাথায় রেখে মিছিল করছিলেন, তারা আবার রিলিজে চলে গেছে। সেটা নিয়ে হয়তো আমার মনে হয় যে বিজেপিও খুশি যে স্বস্তিকা মুখোপাধ্যায়রা আর মিছিল করছেন না, তারা সিনেমা রিলিজে চলে গেছেন। কোন স্বস্তিকারা খুব একটা বিজেপির পলিটিক্যাল পারপাস সার্ভ করতে পারবেন। কিন্তু এই অতি বামদের যে অতি উৎসাহ, সেটাকে আপনি কিভাবে হ্যান্ডেল করবেন? আপনি অ্যাজ এ ভারতীয় নাগরিক 2024-এর 1 অক্টোবর দাঁড়িয়ে আপনি কাশ্মীর মাঙ্গে আজাদি এটা বলতে পারেন না। মণিপুর নিয়ে বিজেপির সঙ্গে আমার 100টা মতের তফাৎ থাকতে পারে, আমি নরেন্দ্র মোদীর কার্যক্রমের মানে সমর্থন না করতে পারি, কিন্তু মণিপুর মাঙ্গে আজাদি, যে মণিপুরের বর্ডারে মায়ানমারের জঙ্গিরা ঢুকছে, আমি তো এটা বলতে পারবো। আমি অন্তত আমি 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 খুব বিনীতভাবে বলছি, আমি জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সমর্থন, কিন্তু আমার কাছে ভারতবর্ষ বা ভারতবর্ষের সার্বভৌমত্ব খুব গুরুত্বপূর্ণ। এবং আরো আগে, অনেক আগে এটা আমি দেখাবো যে আরজি করের ডাক্তারি পড়ুয়ারা যারা আন্দোলনে ছিলেন, আন্দোলনে আছেন, এবার নতুন করে পূর্ণ কর্মবিরতির ডাক দিলেন। তাদের যুক্তি কি, তারা কি বললেন, দুজন ডাক্তারি পড়ুয়া, তাদের বক্তব্য দেখাবো। ক্ষেত্রে চালু সিন্ডিকেটের মাথাদের বিরুদ্ধে কোনো এনকোয়ারি কমিটি তৈরি হয়নি। কলেজে কলেজে আরডিএ এবং স্টুডেন্টস কাউন্সিল তৈরির জন্য কোনো উদ্যোগ সরকারের পক্ষ থেকে নেওয়া হয়নি। এমত অবস্থায় বাধ্য হয়েই আমরা আজ থেকে পূর্ণ কর্মবিরতি অর্থাৎ ফুল সিজওয়ার্কে ফিরছি। সরকারের পক্ষ থেকে সুরক্ষা, রোগী পরিষেবা ও ভয়ে রাজনীতির প্রশ্নে নিম্নলিখিত বিষয়গুলিতে সুস্পষ্ট পদক্ষেপ না পাওয়া অবধি আমরা পূর্ণ কর্মবিরতি চালিয়ে যেতে বাধ্য হব। আমাদের কর্মবিরতি যাওয়ার যে পূর্ণ কর্মবিরতি যাওয়ার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত হয়তো আমাদের দৃষ্টিতে সুপ্রিম কোর্টের জায়গা থেকে বিচার করা উচিত। পাশাপাশি আমরা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এটাই যে সিবিআইয়ের যে তদন্ত প্রক্রিয়া চলছে, সেই তদন্ত প্রক্রিয়ার আজকে 38-39 দিন অতিবাহিত হচ্ছে। তারপরেও আজকে ময়নাতদন্ত নিয়ে কোশ্চেন উঠছে, কেন এফআইআর করা হলো না এই নিয়ে কোশ্চেন উঠছে। 9ই আগস্টকে কেন্দ্র করে দোষীদের অবিলম্বে যদি গ্রেপ্তার করা না হয়, এই ঘটনার মোটিভ যদি সামনে না আসে, তাহলে আমরা কিভাবে এই ক্যাম্পাসের মধ্যে সুরক্ষিত বোধ করতে পারি? তাহলে এই দুটো জায়গা থেকে আমাদের কর্মবিরতির সিদ্ধান্ত। কালকে সুপ্রিম কোর্ট জানতে চেয়েছিল, মানে প্রধান বিচারপতি দীপ্তিমান জানতে চেয়েছিলেন ইন্দিরা জয়সিং এর কাছে, যে রাজ্যের কাছে, বিশেষ করে রাজ্য বলেছিল যে রাজ্য তার উত্তরে বলেছিল যে শুধু আপৎকালীন পরিষেবা বা আপৎকালীন পরিষেবায় তারা সেরকম ভাবে যোগ দিচ্ছেন না। ইন্দিরা জয়সিং বলেছিলেন না, আপৎকালীন মানে এমার্জেন্সি পরিষেবায় যোগ দিচ্ছেন জুনিয়র ডাক্তাররা। তখন প্রধান বিচারপতি বলেছিলেন যে তারা কবে ঠিকঠাক ভাবে যোগ দেবেন, মোটামুটি ভাবে 15ই অক্টোবরের মধ্যে যে সিসি ক্যামেরা বসে যাবে তার নির্দেশ দিয়ে দিয়েছেন, এবং প্রধান বিচারপতি বলেছিলেন কাজে যোগ দেওয়ার কথা। কিন্তু তারপরেও তো এরকম পূর্ণ কর্মবিরতি, এর আগে আমরা দেখেছি যে সুপ্রিম কোর্টে শুনানি চলছে এবং দেশের একটা আইন আছে, সেই আইন অনুযায়ী আদালত যা করার করবে। অয়ন, আমি একটা কথা যোগ করতে চাই, সেটা হচ্ছে তার মানে জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জয়সিং সুপ্রিম কোর্টকে ভুল তথ্য দিয়েছে। সুপ্রিম কোর্টকে উনি যা বলেছেন তার 24 ঘন্টার মধ্যে জুনিয়র ডাক্তাররা সেটা করেন। সেটা তাদের সিদ্ধান্ত যে সুপ্রিম কোর্টে ইন্দিরা জয়সিং কেন ভুল তথ্য দিলেন। এবং দ্বিতীয়ত, যে সুপ্রিম কোর্টের যে নির্দেশের অনেক আগে, প্রথম শুনানির দিনই সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতির নির্দেশ ছিল যে কাজে ফিরতে হবে। সেটা কিন্তু গত 15 বা 20 দিন ধরে জুনিয়র ডাক্তাররা সুপ্রিম কোর্টের নির্দেশকে, ভারতবর্ষের সর্বোচ্চ আদালতের নির্দেশ। দীপ্তিমানের কাছে আসবো। আমি একটু রেকটিফাই করে দিই সুমনদাকে, যে এই গত যে সোমবার শুনানি হলো, তার আগের শুনানিতে প্রধান বিচারপতি একটা মন্তব্য করেছিলেন, যে একটা ডেট দিয়েছিলেন যে বিকাল 5টার মধ্যে যদি এই বিষয়গুলো, নিরাপত্তার কতগুলো বিষয় বলেছিলেন, সেগুলো যদি ঠিক হয়, বিকাল 5টার মধ্যে যদি জুনিয়র ডাক্তাররা কাজে না ফেরেন, তাহলে সেক্ষেত্রে রাজ্য সরকার ব্যবস্থা নিতে পারে। এই কথাটা বলেছিলেন, জুনিয়র ডাক্তারদের ডিরেক্টলি ফেরার কথা বলেননি। আর দ্বিতীয় হচ্ছে, সুমনদা একটা রেফারেন্স দিল যে বালুরঘাটে বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে। সুমনদার একটা কথার সঙ্গে আমি একমত, যে অত্যন্ত প্রান্তিক মানুষরা সমস্ত সরকারি হসপিটালে চিকিৎসা করাতে আসেন, তাদের চিকিৎসা বিভ্রাট হচ্ছে কিছুটা, এটা নিয়ে সন্দেহের অবকাশ নেই।
কিন্তু বালুরঘাটের যে তথ্যটা দিল সেই তথ্যটা সম্পূর্ণ ভুল। তার কারণ হচ্ছে বালুরঘাটে কোনো মেডিকেল কলেজই নেই। তাহলে মেডিকেল কলেজ যেখানে নেই সেখানে জুনিয়র ডাক্তার থাকার সম্ভাবনা না বা প্রয়োজনীয়তা নেই, বা জুনিয়র ডাক্তাররা সেখানে থাকেন না। তাহলে সেই ক্ষেত্রে জুনিয়র ডাক্তারদের মানে কর্মবিরতির কারণ মৃত্যু হওয়ার ঘটনাটা কিন্তু ঠিক না, কারণ তার পরিবারের লোকরাই সম্পূর্ণ এই স্টেটমেন্টটা দিয়েছেন বালুরঘাটের ক্ষেত্রে। হ্যাঁ, এটা ঠিকই যে যদি চিকিৎসা ক্ষেত্রে জুনিয়র ডাক্তাররা, কারণ জুনিয়র ডাক্তাররা একটা চিকিৎসা ব্যবস্থার পিলার, এটা নিয়েও কোনো সন্দেহ নেই, কিন্তু সব যে এসেনশিয়াল সার্ভিসগুলো যে জুনিয়র ডাক্তাররা দেয় সেটাও বোধহয় ঠিক তথ্য নয়। তার কারণ অনেকগুলোতে জুনিয়র ডাক্তাররা থাকেন না বা থাকতে পারেন না তাদের আমার কোয়ালিফিকেশনের মনে কারণে। হয় দীপ্তিমান ভুল করছেন। এটা এই সময় কাগজের খবর আমি স্ক্রিনে নিয়ে আসছি, বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। বালুরঘাটে জেলা হাসপাতাল আছে, সেখানেই এই ভদ্রলোকের না, মৃত্যু মেডিকেল হয়েছে। কলেজ নেই, মেডিকেল কলেজ না, মেডিকেল জেলা কলেজ নেই, এবং হাসপাতালে, ওদের একটা স্টেট জেলা হাসপাতালে সিনিয়র ডাক্তাররাও কাজ করছেন না। আচ্ছা, জেলা হাসপাতালে জেলা না, সিনিয়র সেটা আমি হাসপাতালে জানি না। ডাক্তাররাও সিনিয়র কাজ করছেন না। ডাক্তাররাও কাজ এই করছে যে না। এই যে আমি বলি দীপ্তিমান, বালুরঘাট না থানার দীপ্তিমান, আমি পুলিশ বলি যে যে পরিস্থিতি, ব্রিটের সুপ্রিম পুত্রবধূ কোর্ট যদি পূজা বলে না সরকার না বলেন, যে মানে বিকেল, আমি যে কোনো কারণে জুনিয়র আমি বলছি দীপ্তিমান, সুপ্রিম কোর্ট যদি বলে থাকে, বলেছে সুপ্রিম কোর্ট, তুমি যেটা উল্লেখ করলে, বিকেল 5টার মধ্যে রাজ্য সরকার যদি কর্মবিরতি তুলে না নেন, এটা কিন্তু বলেছিলেন, কর্মবিরতি যদি তুলে না নেন হ্যাঁ, তাহলে রাজ্য সরকার যদি অ্যাডভার্স রাজ্য অ্যাকশন সরকার নেয় ব্যবস্থা নিতে পারে। তাহলে সুপ্রিম কোর্ট কিছু